আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1 এর সমীকরণ গঠন কিভাবে করতে হয় সেই অঙ্কগুলো সমাধান করব। তো দেখো 15 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ, সংখ্যা দুটির সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো আমরা সমাধানে দেখব সলিউশন। দেখো, তো প্রথমত আমাদেরকে ধরে নিতে হবে, ওকে। তো ধরি একটি সংখ্যা x, তাহলে অপরটি কত হবে? অপরটি বলাই ছিল একটি সংখ্যা অপরটি 2/5, তাহলে x ইন্টু 2/5, তাহলে কত পাচ্ছি? 26/5। এখন প্রশ্ন মতে বলা হয়েছে সংখ্যা দুটির সমষ্টি, প্রশ্ন মতে সমষ্টি x প্লাস 26 প্লাস 5 সমান কত? 98। তাহলে এখানে 5 বসাবো, 5 দিয়ে x গুণ করো, 5x 5 মিলে গেছে, উপরে যে আছে তাই। তো দেখো 5 আর 2 গুণ যোগ করলে হবে 7x 5, আর এখানে পাচ্ছি 98। তাহলে আমাদের কি দরকার? x এর ভ্যালু, তাই না? তাহলে আমরা কি করব? 7x 90 ইন্টু 5, এখান থেকে দেখো 7x 90 আর 5 যদি আমরা গুণ করি তাহলে এখানে পাচ্ছি 490। তাহলে x সমান কত? 490-কে আমি 7 দিয়ে ভাগ দেব। 490-কে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 70। ওকে, তার মানে x মানে কি? একটি সংখ্যা। তাহলে অপর সংখ্যা কত? তাহলে আমরা লিখব অপর সংখ্যাটি, তাহলে আমরা কি করব? শুধু x এর ভ্যালু বসাই দেব। x এর ভ্যালু কত? 70/5। দেখো 70-কে 5 দিয়ে ভাগ করলে হবে 14, 14 আর 2 গুণ করলে হবে 28। তাহলে অতএব একটি সংখ্যা 70 এবং অপর সংখ্যা 28। বন্ধুরা দেখো অঙ্কটা হয়েছে কিনা তোমার জানার জন্য খুব সহজেই করতে পারবে। 70 আর 28 যোগ করে নাও। 70 যোগ 28 দেখো 98। বলা ছিল যে সংখ্যা দুটিকে যদি আমরা যোগ করি সংখ্যা দুটির সমষ্টি হবে 98, তার মানে 70 আর 28 বের করে আমার 98 হয়েছে। তাহলে অবশ্যই এই যে অঙ্কটি যেটা ছিল সেটা 100% সঠিক হয়েছে। 16 নম্বর অঙ্কটি দেখো। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান ভগ্নাংশ নির্ণয় করো। দেখো এই অঙ্কটিকে যখন করতে হবে, যখন বলছে ভগ্নাংশটি নির্ণয় করো, তখন কিভাবে করবে? তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে দেখো সমাধান করার জন্য তো প্রথমত আমাদেরকে কি করতে হবে? লব ধরে নিতে হবে। তাহলে ধরি ভগ্নাংশটির লব, ওকে, ভগ্নাংশটির লব x, তাহলে ভগ্নাংশটির হর কত হবে? x প্লাস 1। দেখো এই দুটাকে বিয়োগ করলে তাদের পার্থক্য 1 হবে। তাহলে অতএব ভগ্নাংশটি কত পাবো আমরা? উপরের লব নিচে হর। এখন আসলে প্রশ্ন মতে বলা ছিল যে লব থেকে 2 বিয়োগ, তাহলে লব থেকে 2 বিয়োগ করলাম, আর হর যা আছে তার সাথে 2 যোগ করলে ভগ্নাংশটা হবে 1/6 এর সমান। তাহলে ভগ্নাংশটা নির্ণয় করো। দেখো তো এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি তাহলে ভগ্নাংশটা পাবো। তাহলে উপরে পাচ্ছি x - 2 আর নিচে কত পাচ্ছি? x + 3/1/6। ওকে, এখন দেখো 6 দিয়ে এটাকে গুণ দাও, 6x - 12, 1 দিয়ে গুণ দাও, x + 3। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 6x - x, x দুগুলোকে একদিকে নিই, -12 ছিল এদিকে প্লাস। তাহলে এখানে পাচ্ছি আমরা 5x আর এখানে পাচ্ছি 15। তাহলে দেখো 15-কে আমি কি করব? 5 দিয়ে ভাগ দেবো। তাহলে কত পেলাম? 3। তাহলে এই ক্ষেত্রে x এর ভ্যালু কত পাওয়া গেছে? 3। তো এখন খুব সহজেই আমরা বের করব ভগ্নাংশটি। তাহলে ভগ্নাংশটি কত ছিল? x/x + 1।
তাহলে x এর মান 3, তাহলে 3 + 1 তাহলে কত হচ্ছে 3/5। দেখো এটি হচ্ছে সেই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। দেখো এর যে লব সেটা হলো 3 আর হর যেটা সেটা হলো 5, তার মানে লব যেটা আছে সেটা হর থেকে ছোট, লব লেস দ্যান হর, তাই আমরা বলবো যে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। ওকে, নম্বর অঙ্কটি দেখো, বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদের সমষ্টি 9, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, সংখ্যাটি কত? দেখো এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে। তো প্রথমত আমাদেরকে একটু সংখ্যার ধারণা নিতে হবে সে আসলে সংখ্যা বিষয়টা কি। ওকে, যেমন দেখো আমরা মেবি হচ্ছে 3, 4 দেখেছি। ধরো আমি লিখলাম এখানে 9, 5, 3। দেখো 5কে আমরা বলেছি একক স্থানীয় অঙ্ক, 9কে বলছি দশক স্থানীয় অঙ্ক, 3কে বলছি শতক স্থানীয় অঙ্ক। আবার দেখো একক স্থানীয় অঙ্কের মান কিভাবে লিখছি, 5 1 5। দশক স্থানীয় অঙ্কের মান কি লিখছি, এর সাথে 10 গুণ করে, তাহলে 9 10 90। শতক স্থানীয় মান কত লিখছি, 100 গুণ করে, তাহলে কত হচ্ছে 300। দেখো আবার যদি গুণ করি তাহলে 395 পাবো, এটাই পাবো, তাই না? এখন আসো এই ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ করে আমরা এই মানটা পেলাম। ঠিক এই জিনিসটাই আমরা এখানে কাজে লাগাবো। দেখো তো সমাধানের ক্ষেত্রে আমরা ধরে নিলাম, ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক এটাকে x ধরলাম, তাহলে আমরা ডেফিনেটলি দশক স্থানীয় অঙ্ক কত পাবো, যেহেতু অঙ্কদের সমষ্টি ছিল 9, 9 থেকে এটা বাদ দিলে আমি পাচ্ছি। ওকে, তাহলে অতএব সংখ্যাটি কত পাবো, সংখ্যাটি দেখো একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, এইখানে যেটা করলাম তাহলে এখন আমরা যোগ করে দিলে সংখ্যাটি পাবো। তাহলে এখানে হচ্ছে x 9 10 90 আর এখানে হচ্ছে 10x। তো দেখো 10x থেকে যদি আমি 1x বাদ দিই, 90 তো থাকছে, এখানে থাকছে 9x। ওকে, তাহলে 90 মাইনাস 9x। এখন বলা ছিল প্রশ্নে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করবে, তাহলে এখন লিখব অঙ্ক দুটি স্থান বিনিময়। স্থান বিনিময় বলতে কি বুঝবো, জায়গা পরিবর্তন। স্থান বিনিময় করলে সংখ্যাটি, তাহলে দেখো সংখ্যাটি স্থান বিনিময় কেন মানে কি, এই যে একক স্থানীয় অঙ্কটা হবে দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10 গুণ, আর এই যে দশক স্থানীয় অঙ্কটা হবে একক স্থানীয় অঙ্ক, এটাই হচ্ছে স্থান বিনিময়। তাহলে কি পেলাম 10x 9 মাইনাস x, তাহলে এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 9x প্লাস 9। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে মূল সংখ্যা আর এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যাতে। প্রশ্ন মতে বলা ছিল, প্রশ্ন মতে কি বলা ছিল যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে প্রশ্ন মতে কি লিখবো, 9x প্লাস 9 90 মাইনাস 9x মাইনাস 45। ওকে, এটি তো বলছিল। তাহলে এখন কি পাচ্ছি দেখো, 9x প্লাস 9 90 আর এ থেকে 45 বাদ দিলে অবশ্যই 45 থাকছে, 9x। আমরা x গুলোকে একদিকে নেই, 9x এখানে আমার প্লাস 9x 45 মাইনাস 9, এখানে আমরা পাচ্ছি 18x। 45 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে 36, তাহলে দেখো x সমান 36কে 18 দিয়ে ভাগ দিলে 2, তাহলে x সমান কত পেলাম 2। তাহলে এখন কি বের করতে হবে, সংখ্যাটি কত ছিল, এই যে 90 মাইনাস 9 ইন্টু 2। ওকে, তাহলে এখন কত পাচ্ছি, 90 মাইনাস 18, তাহলে পাচ্ছি আমরা 72। বন্ধুরা এখানে একটু খেয়াল করো, তুমি বের করলে 72, ধরো তোমার কোনো বন্ধু যদি আবার 27 বের করে সেটাও হবে। দেখো সংখ্যা দুটিকে যোগ করলে 9 হবে, আবার এখানেও সংখ্যা দুটো যোগ করে নেওয়া হবে। তখন কেন এটা হবে, তুমি 27 বের করলেও হবে, আবার 72 বের করলেও হবে। কেন এটা হবে, হওয়ার কারণ হচ্ছে এই যে ধরার ক্ষেত্রে আমি দেখো এক্সটাকে একক স্থানীয় অঙ্ক ধরেছি, আর 27 তখনই আসবে যখন এক্সটাকে দশক স্থানীয় অঙ্ক ধরবো, তখন কি সংখ্যাটা এটা হবে, আর এটা হবে স্থান বিনিময়কৃত সংখ্যা। দেখো এখানে যদি আমি 2 বসাই, 9 দুগুণ 18, 18 আর 9 27। ওকে, তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যাটি তখন হয়ে যাবে মূল সংখ্যা,
আর এখনকার মূল যে সংখ্যা আছে তখন সেটা হয়ে যাবে স্থান বিনিময়কৃত সংখ্যা। কখন? যখন আমি এক্সটাকে দশমিক স্থানীয় অঙ্কে ধরব। তো আমি বিশ্বাস করব তোমরা অঙ্কটি অবশ্যই করতে পারবে। এই অঙ্কটি অনেক বেশি পরীক্ষায় সৃজনশীল আকারে এসে থাকে। তোমাদের পুরাতন বইয়ে দেখা যায় অঙ্কটির ক্ষেত্রে একটা সৃজনশীল দেওয়া আছে, তো তোমরা চেষ্টা করবে সেটি করার জন্য। নম্বর অঙ্কটা যেটা আছে খুবই সিম্পল একটা অঙ্ক। এটা তোমরা অনেকটা 17-র মতো করেই করতে পারো, তবে খুবই ছোট অঙ্ক। দেখো বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে প্রথমত যখন আমরা সলিউশন করব তো ধরে নিব, তাই না? তো মনে করি একক স্থানীয় অঙ্ক ধরে নিব এক্স, আর দশক স্থানীয় অঙ্ক ধরে নিব যেহেতু বলছে তার দ্বিগুণ, তাহলে 26। তাহলে লিখব একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক কত? দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা সংখ্যাটি কত পাবো? তাহলে আমরা দেখো আগের মতো করব, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। তাহলে আমরা পাচ্ছি এক্স 20x। তাহলে দেখো 21x, এখানে আমরা 21x পাইলাম। এখন অঙ্কদের সমষ্টি, একটা অঙ্ক একটা অঙ্ক, তাহলে অঙ্কদের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত পাচ্ছি দেখো তো, x প্লাস 26, তাহলে কত হচ্ছে 3x। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে আমরা দেখো খুব সহজে করছি, অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? 7 গুণ। তাহলে কত হচ্ছে 3x ইন্টু 7, তার মানে কত হচ্ছে এখানে 21x। তাহলে এখানে আমরা কি পাইলাম? এই যে 21xটা কি ছিল? তাহলে সংখ্যাটি কত ছিল? অতএব আমরা আরেকটু লিখি, সংখ্যাটি সমান অঙ্কদ্বয়ের সমষ্টি কত গুণ? 7 গুণ। এই যে সংখ্যাটি যে করছিল সেটা অঙ্কদ্বয় যা ছিল তার সমষ্টির কত গুণ ছিল? 7 গুণ। 19 নম্বর অঙ্কটি দেখবো। 19 নম্বর বলা হয়েছে, দেখো যে 19 নম্বর অঙ্কটি, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। মোট 256 টাকা লাভ করলে তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? তো এখন এই অঙ্কটা দেখবে বন্ধুরা, তোমাদের বইয়ের উদাহরণে যে 7 নম্বর অঙ্ক আছে একদম হুবহু 7 নম্বর অঙ্কটির মতোই, হয়তো একটু সংখ্যা চেঞ্জ আছে। তো দেখো এই ক্ষেত্রে আমরা সমাধান যখন করব কিভাবে যাচ্ছি আমরা, তো যেহেতু 5% লাভ 256 টাকা, মোট লাভ করছে 256 টাকা, তিনি কত টাকার উপর 5% লাভ করছে? তো ধরে নিলাম 5% লাভ করেছে x টাকার উপর। তাহলে মনে করি বা ধরি, লিখি, মনে করি 5% হারে বিনিয়োগ করে, বিনিয়োগের পরিমাণ লিখি আমি, বিনিয়োগের পরিমাণ এখানে দিলাম x টাকা, ধরলাম x টাকা করছে। তাহলে দেখো 4% হারে বিনিয়োগের পরিমাণ কত হবে? টোটাল টাকা ছিল 5,600, তাই x টাকা করছি, তাহলে x টাকা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই অবশিষ্ট টাকাটা কি হবে? 4% হারে। এখন আসে আমরা 8ম শ্রেণীতে দেখছি 5% হারে, ঐকিক নিয়ম হারে x টাকা 1 বছরের লাভ, 1 বছরের লাভ কত হবে? দেখো x ইন্টু 5%, তাহলে 5/100 ইন্টু 1, তাহলে আমরা কত পাচ্ছি? 5x/100। বন্ধুরা এটা আমরা একবারে করলাম, ওকে। একইভাবে দেখো 4% হারে কত টাকা ছিল? 5600 মাইনাস x টাকা 1 বছরের লাভ, তাহলে এখানে কত পাচ্ছি? 5600 মাইনাস x ইন্টু 4/100 ইন্টু 1, তাহলে এখানে 4 দিয়ে 100কে ভাঙলে হবে 25, তাহলে এখানে হলো 5,600 মাইনাস x বাই 25 টাকা। এখন খেয়াল করবে যে এটাও 5% হারে লাভ, এটাও 4% হারে লাভ। তাহলে প্রশ্ন মতে বলা ছিল
কত লাভ হয়েছে? 256 টাকা। তাহলে এই টাকার পরিমাণ আর এই টাকার পরিমাণ যোগ করলে কত হবে? 256। এটাকে কেটে আরো ছোট করা যায়, দেখো তোমরা চাইলে করতে পারবে। 5 20 100, তাহলে x/20 টাকা। তাহলে আমরা কি বলবো? x/20 প্লাস 5600 মাইনাস x/25 সমান কত? 256। এই 256 টাকা। এখন 20 আর এখানে কত আছে? 25। এখন এটা লসাগু করতে হবে। লসাগু করে 20 25-এর লসাগু 100। 100কে যদি আমি এখানে ভাগ দিই 5 দিয়ে গুণ করো 5x, এটা ভাগ দাও 4। তাহলে এখন কি করব? 5600-কে আমি 4 দিয়ে গুণ করব। 22400 মাইনাস 4x সমান 256। ওকে, এখন এই ক্ষেত্রে কি হবে দেখো, 5x থেকে 4x বাদ দিলে হবে x, আর এটার সাথে এটা গুণ করে দাও একবারে আড়াআড়ি। আর থাকলো কি থাকে না, একবারে না করলো হয়তো আরেকটা লাইন করো, নিচে 100 থাকলো আর এখানে 256। তাহলে এখন কি করবে? তুমি আড়াআড়ি গুণ দেবে, গুণ দিয়ে এখানে x এর ভ্যালুটা বের করবে। তাহলে আমরা পাইলাম যে x প্লাস 22400, নিচে ছিল 100 আর এখানে ছিল 256। তাহলে দেখো x প্লাস 22400 আমরা 256 এর সাথে 100 গুণ দিয়ে দিব। তাহলে দেখো, তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে 2565600। তাহলে x সমান কত? এই মানটাকে পক্ষান্তর করে দাও, 25600 22400। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 3200। x কি ছিল বলতো? 5% হারে বিনিয়োগ। তাহলে সুতরাং কি পাইলাম? 5% হারে 3200 টাকা বিনিয়োগ করে কত টাকা লাভ করেছিল? 256 টাকা লাভ করে। তাহলে অতএব 5% হারে বিনিয়োগ করেন কত? বিনিয়োগ করেন 3200 টাকা। তো বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা অঙ্কগুলো অবশ্যই পারবে। তো অঙ্কগুলোকে একটু মনোযোগ সহকারে করো, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। 20 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি? এটা খুবই সহজ। দেখো, আমি সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তাহলে শ্রেণীর বেঞ্চ সংখ্যা তুমি ধরে নাও x। বন্ধুরা, এই অঙ্কটা দুইভাবেই করা যায়। তুমি চাইলে এটাকে বেঞ্চের সংখ্যা ধরেও করতে পারো এবং এখানে চাইলে শিক্ষার্থীর যে সংখ্যা আছে, ছাত্র সংখ্যা, সেটা ধরেও করতে পারো। তো যেহেতু তোমাদের বইয়ে উদাহরণে দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা বা ছাত্রী সংখ্যা হিসেবে ধরে দেওয়া আছে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই বইয়ের উদাহরণ দিয়েই করার জন্য, তাহলে তোমরা উদাহরণ অঙ্কটাও খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমরা ধরে নেই যে, মনে করি শ্রেণীটির ছাত্রী সংখ্যা, যেহেতু তোমাদের বইয়ে ছাত্রী বলা ছিল, ছাত্রী সংখ্যা x আমি ধরে নিলাম। কতগুলো ছাত্রী আছে? x জন ছাত্রী আছে। তাহলে দেখো, যেহেতু প্রতি বেঞ্চে 6 জন করে, কয়জন করে বসবে? 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে। এখন লিখব, যেহেতু প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, 2টি বেঞ্চ খালি থাকে। তাহলে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা, বেঞ্চের সংখ্যা, তাহলে কতগুলো বেঞ্চ আছে? তাহলে দেখো, ছাত্রী সংখ্যা x, তাহলে x জন ছাত্রী সবাই কি করবে? 6 জন করে বসবে, বসার পরেও আবার 2টা বেঞ্চ খালি থাকতেছে। ওকে,
যতগুলো ছাত্রী, সব ছাত্রী 6 জন করে বসবে, বসার পরে বেঞ্চ কয়টা খালি থাকলো? 2টা খালি থাকলো। আবার যেহেতু কি হবে, প্রতি বেঞ্চে 5 জন করে, প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। ওকে, তাহলে বেঞ্চের সংখ্যা কত হলো? বেঞ্চের সংখ্যা, তাহলে দেখো এখন একটা জিনিস খেয়াল করবে, 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? 6 জনকে আগেই বাদ দিয়ে দিব। যেহেতু 6 জন ছাত্রী, তাহলে মোট ছাত্রী থেকে 6 জন বাদ দিলাম। বাদ দিলে বেঞ্চের সংখ্যা ইকুয়াল হবে, সবাই কয়টা করে বসবে? 5 জন করে বসবে, তাই না? তাহলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে ছিল, তাই 6 জনকে বাদ দিয়ে দিলাম, তাহলে বেঞ্চ সংখ্যা ইকুয়াল হয়ে গেল। এবার 5 জন করে বসলাম, তাহলে বেঞ্চ সংখ্যা মিলে গেল। তাহলে দেখো এই বেঞ্চ সংখ্যা আর এই বেঞ্চ সংখ্যা সমান, তাহলে আমরা লিখব সুতরাং x/6 + 2 x - 6/5। এই ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি? 6 লসাগু x + 12 x - 6/5। দেখো 6 দিয়ে আর গুণ করো 6x, 6 দিয়ে গুণ করো 36, 5 দিয়ে গুণ করো 5x, 5 × 60। এগুলো খুব সহজ, তোমরা পারবে। দেখো x ভ্যালুগুলোকে একদিকে আনবে আর এটাকে পার করে দিবে 36। তাহলে দেখো এখানে x আর এখানে, তাহলে দেখো এখানে x সমান পাইলাম, এখানে আমরা পাচ্ছি 60 আর এখানে পাচ্ছি হচ্ছে 96। 96 হচ্ছে কি আমার ছাত্রী সংখ্যা। তো যেহেতু আমাদের প্রশ্নে বলা ছিল যে শ্রেণীর বেঞ্চ সংখ্যা কত, তাহলে এখন লিখবো আমরা বেঞ্চের সংখ্যা। বেঞ্চের সংখ্যা দেখো যে দুইটার যে কোনো একটাতে করলে হবে, এখান থেকে বা এটাতে বা এইটাতে যে কোনো একটাতে x এর মান বসাই দিলেই হবে। তো দেখো আমি যদি এটাতেই বসাই দিই 96/6 + 2, তাহলে এখানে পাচ্ছি 16 + 2, তাহলে কত হচ্ছে 18। তাহলে বেঞ্চ হচ্ছে 18টি। আর যদি কখনো বলে ছাত্রীর সংখ্যা কত, শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে হচ্ছে 96। ওকে বন্ধুরা, অঙ্কটি ছিল এটি, এবং অঙ্কটি দেখা যায় অনেক সময় অনেক বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষাতেও এসে থাকে। তো আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। 21 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি লঞ্চে যাত্রীর সংখ্যা 47 জন, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা হলে এবং মোট ভাড়া প্রাপ্তি হলো 1680 টাকা। তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা কত? তার মানে এখানে একটা লঞ্চ, কেবিনের যাত্রীর সংখ্যা কত সেটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে তো সলিউশন দেখো কিভাবে করতে হচ্ছে। তো প্রথমত আমরা কেবিনের যাত্রীর সংখ্যা ধরে নিব। তাহলে ধরি কেবিনের যাত্রীর সংখ্যা, কেবিনের যাত্রীর সংখ্যা x জন, ডেকের যাত্রী সংখ্যা, যেহেতু টোটাল যাত্রী ছিল 47, তাই সেখান থেকে কেবিনের যাত্রী বাদ দিলে আমরা ডেকের যাত্রী পাবো। এখন প্রশ্ন মতে আমরা চাইলে খুব সহজেই করতে পারি, বা কেবিনের মাথাপিছু ভাড়া দেখো 30 টাকা, সরি কেবিনের মাথাপিছু ভাড়া হবে ডেকের যা ভাড়া থাকবে তার দ্বিগুণ। তাহলে ডেকের ভাড়া কত? 30 টাকা। তাহলে 30 টাকা হলে এতগুলো লোকের ভাড়া কত হবে? তার সাথে 3 গুণ। আর কেবিনের ভাড়া কত হবে? ডেকের ভাড়া যা ছিল তার দ্বিগুণ। ওকে, তাহলে কত হবে? 60 টাকা। তাহলে এখন লিখব যে কেবিনে ডেকের ভাড়া, ডেকের মাথা পিছু ভাড়া কত টাকা ছিল? 30 টাকা। তাহলে ডেকের মোট ভাড়া তাহলে কত? 30-এর সাথে এতগুলো লোক আছে, তো এটা গুণ দিতে হবে এত টাকা। এখন দেখো কেবিনের মাথা পিছু ভাড়া, তো ডেকের যা ভাড়া ছিল তার দ্বিগুণ হবে, তাহলে কত হলো? 60 টাকা। এটা ছিল কার ভাড়া? ডেকের ভাড়া। তাহলে সরি কেবিনের ভাড়া। তাহলে কেবিনের মোট ভাড়া কত হবে? কেবিনের মোট ভাড়া হবে 60 ইন্টু আর কতগুলো লোক আছে? x, তাহলে এত। ওকে, এখন দেখো প্রশ্ন মতে আমরা খুব সহজে করব। এই ডেকের ভাড়া আর কেবিনের ভাড়া এই সব মিলে কত হয়েছে? 1680 টাকা। তাহলে 47 - x 1680। তো
তো দেখো 60x 30-এর সাথে 47 গুণ দেব, 1410 মাইনাস 30x সমান 1680। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো কত পাচ্ছি, 60x থেকে যদি আমি 30x বাদ দিই এখানে পাবো 30x প্লাস 1410 আর এখানে থাকলো 1680। তাহলে দেখো 30x 1680 বিয়োগ 1410 30x। তো দেখো আমরা যদি 1680 থেকে যদি বাদ দিই তাহলে পাবো হচ্ছে 270। x সমান সমান কি হচ্ছে 30 গুণ অবস্থায় আছে ভাগ, তাহলে কত হলো 9। তাহলে অলরেডি আমরা কেবিনের যাত্রী সংখ্যা পাইলাম। তাহলে আমরা লিখব কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। তো দেখো অঙ্কটা খুব সহজেই সমাধান হয়ে গেল। 22 নম্বর অঙ্কটি দেখো, বলা হয়েছে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 25 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? মানে 50 পয়সার মুদ্রা কয়টা আছে আর 25 পয়সার মুদ্রা কয়টা আছে। তো আসো সরাসরি সলিউশনে। তো এই ক্ষেত্রে দেখো যে তোমাকে 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা ধরে নিতে হবে। তাহলে 25 পয়সার মুদ্রা আমি ধরে নিলাম, 25 পয়সার মুদ্রা কয়টি আছে 60, এটা আমি ধরে নিলাম। তাহলে 50 পয়সার মুদ্রা কয়টা হবে, 50 পয়সার মুদ্রা যেহেতু টোটাল মুদ্রা হচ্ছে 120টা, তাহলে 120 থেকে 25 পয়সার মুদ্রা বাদ দিয়ে দাও তাহলেই পাবো। ওকে, এখন আসো x 25 পয়সার মুদ্রা সমান কত হবে, আমরা টাকার হিসেবেও আনবো। হ্যাঁ, তো দেখো x 25 পয়সার মুদ্রা, তার মানে 25 পয়সার 4টা মুদ্রা সমান 1 টাকা। লিখব x 25 পয়সা মুদ্রা সমান x/4 টাকা। ওকে, ধরো তোমাকে বললো যে 60টি 25 পয়সা মুদ্রা আছে, তাহলে সমান কয় টাকা? তাহলে 60টাকে তুমি কি করবে, 4 দিয়ে ভাগ দিবে, তাই না? তাহলেই তুমি কত টাকা সেটা পাবে। তো মনে করো x হচ্ছে সেই সংখ্যা। সেম ভাবে 120 মাইনাস x টি 25 পয়সার মুদ্রা সমান কত হবে, 120 মাইনাস x/2। তার মানে এখানে 120টি কি ছিল বলতো, 50 পয়সার মুদ্রা। তো এটা তুমি লিখে নিতে পারো, তোমার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে 120টি 50 পয়সা মুদ্রা সমান কত টাকা হবে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেবো। কারণ কি, এত টাকা, কারণ কি 2টা 50 পয়সা মুদ্রা সমান 1 টাকা। ওকে, যেমন তোমাকে যদি বলে 100টি 50 পয়সা মুদ্রা আছে, তাহলে 100টি 50 পয়সা মুদ্রা সমান কত টাকা, তাহলে তুমি কি করবে, 2 দিয়ে ভাগ দেবে। তাই আমি 2 দিয়ে ভাগ দিলাম। এখন আমরা কি করবো, দেখো প্রশ্ন মতে এই যে এতটি 25 পয়সার মুদ্রা আর এতটি 50 পয়সার মুদ্রা এ মিলে কত টাকা হয়েছে, 35 টাকা। তাহলে x/4 প্লাস 120 মাইনাস x/2 সমান 35। তো দেখো 4 লসাগু হচ্ছে 4, এটা যা আছে তাই। 4কে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে এটাকে গুণ দাও, 240 মাইনাস 2x 35। তো দেখো এখানে আমরা পাচ্ছি 240 মাইনাস x, নিচে পাচ্ছি 4 আর 35। তাহলে এখানে আমরা 4 দিয়ে আড়াআড়ি গুণ করি, তাহলে এখানে পাচ্ছি 240 মাইনাস x, 4 আর 35 গুণ করলে হবে 140। আর এখানে দেখো এই মানটা কি পারে আনি, 240 মাইনাস 140 x। তাহলে দেখো এখান থেকে বাদ দিয়ে পাচ্ছি কত, বাদ দিয়ে x সমান 100। তাহলে x সমান 100। তো দেখো তো x মানে কি 25 পয়সা মুদ্রা। তাহলে কয়টা 25 পয়সা মুদ্রা আছে, 100টি। আর 50 পয়সা মুদ্রা কত হবে, বাদ দিলে পাবো। তাহলে লিখবো 25 পয়সার মুদ্রা 100টি এবং 50 পয়সার মুদ্রা 50 পয়সা মুদ্রা। তাহলে 120 থেকে 100 বাদ দাও, তাহলে কত পাচ্ছি, 20টি। ওকে,
তাহলে কত পেলাম 100টি আর 120টি। তোমাদের 23 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে। বন্ধুরা এটাকে দুটি নিয়মে করা যায়, তো আমি যে নিয়মটা করাই দেবো আমার মনে হয় এটা তোমাদের ক্ষেত্রে অনেক বেশি সহজ মনে হবে। তো দেখো সরাসরি সমাধানে যাচ্ছি। সমাধানে ধরে নিব যে মনে করি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় x কিমি পথ। ওকে, আবার বাকি যে পথটা আছে সেটা কত কিলোমিটার বেগে আছে, 40 কিলোমিটার বেগে যাবে। পথ ছিল টোটাল কত কিলোমিটার, 240 কিলোমিটার। তো সেখান থেকে x কিলোমিটার বাদ দিয়ে দিলাম। ওকে, এখন দেখবে যে এই ঘন্টায় যদি 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, x বাই এত। আর এখানেও 1 ঘন্টায় কত যাবে, 40/40। তো আমরা এটা সরাসরি করে দেব। দেখো x/60 প্লাস 240 মাইনাস x/40 সমান সমান 5 ঘন্টা। তো দেখো 40 আর 60 এটা লসাগু হবে 120। তাহলে 60 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে গুণ দাও, 26। এটা দিয়ে ভাগ দাও 3 দিয়ে গুণ দাও, 3 দিয়ে এটাকে গুণ দিলে হবে 720, 3 দিয়ে এটাকে গুণ দাও 3x। তো দেখো এখান থেকে বাদ দিলে হচ্ছে x, তো 720 মাইনাস x 120 5। তো আমার x এর ভ্যালু দরকার, তাহলে 720 মাইনাস x 5 দিয়ে এটাকে গুণ করে দাও, এখানে পাবো কত 600। তো 720 মাইনাস 600 এটা সমান x। তাহলে x সমান সমান কত পাচ্ছি, 120 কিলোমিটার। তাহলে আমরা দেখলাম কি যে 60 কিলোমিটার বেগে কত কিলোমিটার পথ গেছে, 120। অতএব আমরা লিখতে পারি ঘন্টায় 60 কিমি বেগে অতিক্রম করে 120 কিলোমিটার পথ। ওকে বন্ধুরা, এখন অঙ্কটি যেটা আমরা করব সেটা হচ্ছে 24 নম্বর অঙ্কটা। দেখো অনেক বড় একটি অঙ্ক, তবে এই অঙ্কটা অনেকটা ফিজিক্সের অঙ্কের সাথে মিল আছে। তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটি দেখার চেষ্টা করবে। দেখো এখানে বলা হয়েছে ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। সজল নিউ মার্কেট থেকে রিকশায় ঘন্টায় 6 কিলোমিটার বেগে এবং কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় 4 কিলোমিটার বেগে গাবতলীর দিকে রওনা হলো। সজল গাবতলী পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো। তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে। তো দেখো অঙ্কটা ফিজিক্সের অঙ্কের সাথে কিছুটা মিল আছে। একটু মনে রাখবে যে দূরত্ব হচ্ছে বেগ আর সময়ের গুণফল করলেই আমরা দূরত্ব পাবো। তো দেখো আমরা সরাসরি সলিউশনে যাচ্ছি। সলিউশন, গাবতলী যেতে প্রয়োজনীয় সময় সজলের কত লাগবে। তো আমরা আগে সজলের ক্ষেত্রে বের করি। ওকে, সজলের ক্ষেত্রে খেয়াল করো, গাবতলী যেতে প্রয়োজনীয় সময়, গাবতলী যেতে প্রয়োজনীয় সময়। তো দেখো গাবতলী দূরত্ব কত, 12 কিলোমিটার। সে গেছে কত, 6 কিলোমিটার বেগে। তাহলে 12কে 6 দিয়ে ভাগ দিলাম, তাহলে দেখলাম তার কত ঘন্টা লাগলো, 2 ঘন্টা। ওকে, কিভাবে বের করবে, দূরত্বকে তার বেগ দিয়ে ভাগ দিলেই আমরা পাবো। এবং গাবতলী গিয়ে কত মিনিট সে বিশ্রাম নেয়, 30 মিনিট। তাহলে দেখলাম সে গাবতলী যেতে লাগলো 2 ঘন্টা, আবার গাবতলী গিয়ে 30 মিনিট বিশ্রাম নিয়েছে, তাই না। তাহলে লিখি, আমি একটু অঙ্কটা ভেঙে করার চেষ্টা করবো, ভেঙে গাবতলীতে 30 মিনিট বিশ্রাম নেয়। ওকে, কে, সজলের ক্ষেত্রে কিন্তু। তাহলে দেখো 2 ঘন্টা 30 মিনিটে তার দূরত্ব, তাই না। তাহলে তার মোট সময় কত লাগবে, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে এখন
2 ঘন্টা 30 মিনিট। তার মানে আমরা এটা কি বলতে পারি, 2 ঘন্টা 30 মিনিট সময় কত, 2.5 ঘন্টা, তাই না? তাহলে 2 + 30 মিনিট, 30কে আমরা ঘন্টা করলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2 + হাফ, তার মানে আমরা কত পাবো, 2 × 4 = 5, 5/2, দ্যাট ইজ আমরা বলতে পারি 2.5 ঘন্টা, তাই না? 5/2, তাই না? 2 × 4 = 5। তাহলে আমরা সরাসরি বলতে পারি এটা কত ঘন্টা সময় লাগতেছে, 2.5 ঘন্টা। ওকে, বা 2.5। এখন আসো কাজলের ক্ষেত্রে আমরা দেখব কাজল কি করবে। কাজল 2 ঘন্টা 30 মিনিটে কাজলের অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমরা দেখব। কাজলের 2 ঘন্টা 30 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। তো এখন দেখতে হবে কাজল কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই 2 ঘন্টা 30 মিনিটে। তো কাজলের বেগ ছিল 4 ঘন্টা আর এতটুকু সময়। তাহলে আমরা দেখলাম, কাটো 2, 5 × 2 = 10। তাহলে আমরা দেখলাম কাজল কি করলো, 10 কিলোমিটার গেছে এই যে 2 ঘন্টা 30 মিনিটে। ওকে, তাহলে নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব কত ছিল, 12 কিলোমিটার। তাহলে লিখে ফেলি, নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব ছিল 12 কিলোমিটার। এখন দেখো তো অলরেডি তো 10 কিলোমিটার অতিক্রম হয়েছে, তাহলে কতটুকু পথ বাকি থাকবে। তাহলে লিখি বাকি পথ, তাহলে 12 - 10, তাহলে সমান কত কিলোমিটার থাকলো, 2 কিলোমিটার পথ। আমাদের টার্গেট হচ্ছে যে নিউ মার্কেট থেকে কত দূরে তারা মিলিত হবে, এটা হচ্ছে টার্গেট। তাই আমি ধরি কাজল x কিলোমিটার দূরত্বে সজলের সাথে মিলিত হবে। এটা আমি বললাম যে x কিলোমিটার দূরত্বে সজলের সাথে কি হবে, কাজল মিলিত হবে। তাহলে এখন আসো প্রশ্ন মতে সে যাচ্ছে 4 ঘন্টা কিলোমিটার বেগে, আরো 2 কিলোমিটার পথ বাকি আছে। ওকে, তাহলে কি করলাম, x কিলোমিটার দূরত্বে যেতে হবে, তাহলে 2 কিলোমিটার বাদ দিয়ে দিলাম, x যে দূরত্ব ছিল সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে ইকুয়াল দূরত্ব হবে। সে যাচ্ছে 6 কিলোমিটার বেগে। এইটুকু সময় যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, x/4, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, 6x, এটার সাথে গুণ করো 8 - 4x। তাহলে আমরা পাচ্ছি 6x + 4x 8, এখানে পাচ্ছি 10x 8, তাহলে x এর ভ্যালু পাচ্ছি 8/10। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 4/5 কিলোমিটার x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে x এর মান যদি পাই, এখন দেখবে যে তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে। তাহলে অতএব তারা নিউ মার্কেট থেকে, তাহলে দেখো কত, 10 কিলোমিটার যোগ 4/5 কিলোমিটার। এটাকে আমরা একবার এইভাবে লিখতে পারি, 10 + 4/5 কিমি। এটা লসাগু করে দাও, 5 × 10 = 50, 50 আর 4 = 54, তাহলে হচ্ছে 54/5 কিলোমিটার। তাহলে এটাকে দশমিকে 10.8 কিলোমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা, অঙ্কটা খুবই সহজ আছে। তোমরা হয়তো অঙ্কটার কথা অনেক বেশি হওয়ার কারণে হয়তো তোমরা একটু ভয় পেয়ে যাবে যে আসলে এত বড় অঙ্ক। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, আমার বিশ্বাস অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আর তাতেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবে, যে আসলে আমি চেষ্টা করব তোমাদের অঙ্কটি সমাধান দেওয়ার জন্য। 25 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি স্টিমারে যাত্রীর সংখ্যা 376 জন, ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা 3 গুণ, ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি হলো 33,840 টাকা। কতে বলা হয়েছে ডেকের যাত্রীর সংখ্যা এক স্তরে সমীকরণ তৈরি করো। খতে বলা হয়েছে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা কত। গতে বলা হয়েছে কেবিনের মাথাপিছু ভাড়া কত। দেখো এই 25 নম্বর অঙ্কটা খুবই সহজ, এবং এই 25 নম্বর অঙ্কর মতো করেই তোমাদের বইয়ে 21 নম্বর একটা অঙ্ক আছে। তোমরা অবশ্যই সেই অঙ্কটি দেখে আসতে পারো অঙ্কটি করার আগে। তো আমার বিশ্বাস তোমরা খুব সহজেই করতে পারবে।
তো প্রথমত আসো ক নম্বরে আমরা সলিউশনে যাচ্ছি। কতে বলা হয়েছে দেখো যে ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরতে হবে। তাহলে ডেকের যাত্রী সংখ্যা আমরা লিখি ডেকের যাত্রী সংখ্যা, তাহলে কত ধরলাম এক্স জন। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত, কেবিনের যাত্রী সংখ্যা এখন দেখো তো x/3 জন। ওকে, তাহলে কেবিনের ডেকের যাত্রী সংখ্যা ধরলাম x জন, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা ধরলাম কত হবে x/3। ওকে, এখানে বলা ছিল যে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা দেখো বন্ধুরা এখানে একটু বুঝতে হবে, কেবিনের যাত্রী সংখ্যা যদি x হয় তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে 3x, কিন্তু প্রশ্নে আমাকে বলে দিয়েছে যে ডেকের যাত্রী সংখ্যাকে x ধরতে হবে। তাহলে x ধরলে এই 3টা এখানে ভাগ হয়ে যাবে, বুঝে গেছে? তাহলে এখন শর্তানুসারে বা প্রশ্ন মতে তো দেখো কি লিখতে পারি, এই দুইটা মিলে কত হবে 376 জন। তাহলে x প্লাস x/3 376, এটাই হচ্ছে ক নম্বর, এটি হলো সমীকরণ আকারে প্রকাশ। এবার আসো খ নম্বরে। দেখো কি বলছে, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা কত, মানে ডেকের যাত্রী সংখ্যা যে এক্স ধরছি এটা সমান কত হবে, আর কেবিনের যাত্রী সংখ্যা x/3, তাহলে এক্স এর ভ্যালু বের করলে বসায় দিলে পেয়ে যাবো। তাহলে আমরা ক হতে কি পাচ্ছি সেটা লিখি, এটা x প্লাস x/3 376। তো দেখো এখানে 3 হচ্ছে লসাগু, তাহলে 3x প্লাস x 376। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, উপরে হচ্ছে 4x, নিচে 376 4x। দেখো 376 এর সাথে আমরা কি করব 3 গুণ দিব, তাহলে 376 ইন্টু 3। এখন দেখো x 4 গুণ অবস্থায় আছে, আমরা ভাগ করে দিব 376 ইন্টু 3/4। 4 দিয়ে এটাকে ভাগ করলে হবে 94, আর 3 যদি আমরা গুণ করি 282, তাহলে কত পেলাম 282 জন। তাহলে দেখো তো ডেকের যাত্রী সংখ্যা কত হলো 282 জন। তাহলে কেবিনে কত হবে 282কে 3 দিয়ে ভাগ দাও, তাহলে আমরা লিখব ডেকের যাত্রী 282 জন, লিখব কেবিনের যাত্রী তাহলে 282কে 3 দিয়ে ভাগ দিব, তো 282কে 3 দিয়ে ভাগ দিলে হবে 94 জন। তো এটা খুব সহজে হয়ে গেল। তো এখন আমরা দেখব গ নম্বরে কি বলা হয়েছে, কেবিনের মাথা পিছু ভাড়া কত। তাহলে কেবিনের মাথা পিছু ভাড়া বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করবে, ডেকের যাত্রী মাথা পিছু ভাড়া কিন্তু আবার 60 টাকা দেওয়া আছে। ওকে, তো এখন আমাদেরকে কেবিনের মাথা পিছু ভাড়া বের করতে হবে। তো গ নম্বরে কেবিনের মাথা পিছু ভাড়া বের করতে হবে। তাহলে দেখো ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 242 জন, আর কেবিনের যাত্রী সংখ্যা হলো 94 জন। তো আমরা লিখব খ হতে দেখি ডেকের যাত্রী সংখ্যা কতজন পাইলাম 282 জন, আর কেবিনের যাত্রী সংখ্যা পাইলাম 94 জন। তাহলে বন্ধুরা দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, ডেকের মাথা পিছু ভাড়া কিন্তু দেওয়া আছে 60 টাকা। তাহলে লিখে ফেলি ডেকের মাথা পিছু ভাড়া 60 টাকা। তাহলে দেখো তো ডেকের মোট ভাড়া কত হবে, মোট ভাড়া তাহলে কতজন আছে 282, এর সাথে কত হবে 60 গুণ হবে, এটা হয়ে টাকা চলে আসবে। তাহলে 282 সাথে 60 গুণ, 16920 টাকা। তাহলে দেখলাম 16,920 টাকা হলো ডেকের মোট ভাড়া। তাহলে এখন দেখব কেবিনের ভাড়া কত। তাহলে কেবিনের ভাড়াটা এখন ধরতে হবে। তাহলে ধরি কেবিনের মাথা পিছু ভাড়া। তাহলে কেবিনের মাথা পিছু ভাড়া ধরলাম y টাকা। তাহলে কেবিনের মোট ভাড়া কত হবে, কেবিনের মোট ভাড়া হবে কত 94 জন আছে, তার সাথে y গুণ হবে। ওকে, তাহলে এখন খেয়াল করো প্রশ্ন মতে এই ডেকের ভাড়া আর কেবিনের ভাড়া এই টোটাল টাকা হয়েছে কত 33,840 টাকা। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি 94y সমান, দেখো এটাকে পার করে দাও, 33,840 বিয়োগ 16,920। তাহলে আমরা এটা এখানেই করি। দেখো এখানে আমরা পাচ্ছি হলো
94y, এটাকে বাদ দিলে হচ্ছে 16,920 থাকতেছে। y 16,920, নিচে হচ্ছে 94। তাহলে এইটাকে আমরা 94 দিয়ে ভাগ দিব, তাহলে কত পাচ্ছি? 180। তাহলে দেখো বন্ধুরা, কেবিনের মাথা পিছু ভাড়া কত হলো? 180। তাহলে অতএব লিখে দিতে পারো নোট, কেবিনের মাথা পিছু ভাড়া 180 টাকা। ওকে বন্ধুরা, আমি বিশ্বাস রাখি তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো, আমার বিশ্বাস। আর আমি অঙ্কগুলোকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। যদি এতেও কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের কাছে আমার জোর দাবি থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে চ্যানেলটির কথা জানিয়ে দিবে। তো আমার বিশ্বাস এই চ্যানেলটি তোমাদের কর্মজীবনেও তোমাকে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। শুধু এসএসসি না, এরপরে এসএসসি, এরপরে দেখা যাবে তোমরা যারা এই অঙ্ক ভালোভাবে শিখতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, সব সাবজেক্টই তুমি একের পর এক সমাধান পাবে ইনশাআল্লাহ। এবং চাকরির পরীক্ষার্থীরাও এখানে অনেক বেশি উপকৃত হতে পারবে। তো চ্যানেলটির সঙ্গে থেকো, আর তুমি চেষ্টা করো তোমার বন্ধুদের যারা আছে মিনিমাম কমপক্ষে 10 জন বন্ধুকে এই চ্যানেলটির কথা জানিয়ে দেওয়ার জন্য, এবং তারাও যেন সাবস্ক্রাইব করে, এই বিষয়টি তুমি নিশ্চিত করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বর্তমান সময়ে কেউ বাসা থেকে বের হবে না, সবাই বাসায় থেকো, নিরাপদ থেকো, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।